হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার টিউটোরিয়াল। তাহলে প্রথমে যে কথাটা আমি তোমাদের বলবো সেটা খুব মন দিয়ে শুনবে, কারণ এই কথাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। ইংলিশ পেডাগজি এটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট। ইংলিশ পেডাগজির উপর আমি অলরেডি 7 থেকে 8টা ক্লাস কিছুদিন আগে করিয়ে রেখেছিলাম। আজকে আমি যে ক্লাসটা করব ইংলিশ পেডাগজির উপর, সেই 7-8টা ক্লাসের পরের চ্যাপ্টার থেকে শুরু করব এবং ওই যে ক্লাসগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই চেষ্টা করবে ওই ক্লাসগুলো দেখে নেওয়ার, কারণ ওই যে ফার্স্ট সেকেন্ড চ্যাপ্টার যদি তোমরা না দেখো তাহলে কিন্তু তোমরা থার্ড চ্যাপ্টারটা অত ভালো বুঝতে পারবে না। কেন পারবে না, তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে। কারণ ইংলিশ পেডাগজি এমনই একটা বিষয়, তোমাদের প্রত্যেককে বলছি, যখনই তুমি ইংলিশ পেডাগজি পড়বে, কোনো ক্লাস দেখবে, চেষ্টা করবে পুরোটা ভালো করে বোঝার। কারণ ইংলিশ পেডাগজি এমনই একটা জিনিস, যদি তুমি বুঝতে না পারো তাহলে কিন্তু তুমি হাজার চেষ্টা করলেও কোয়েশ্চেন সলভ করতে পারবে না। ইংলিশ পেডাগজিকে দুভাবে পড়তে হবে। এক, তুমি যে চ্যাপ্টারটা পড়লে সেটা ভালো করে তোমার ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং থাকা দরকার। তুমি আমার যে ক্লাসগুলো রয়েছে 7-8টা ক্লাস, ওইগুলো দেখার পর ইংলিশ পেডাগজি তোমাদের কাছে একদম জলভাত হয়ে যাবে। এত সহজে আমি তোমাদের ইংলিশ পেডাগজিটা বুঝিয়েছি, আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি ওয়েস্ট বেঙ্গলে তোমরা এইরকম কোনো চ্যানেল পাবে না যেখানে ইংলিশ পেডাগজিকে এত সুন্দরভাবে এবং সহজে প্রেজেন্ট করা হয়। তাহলে তোমরা ওই ক্লাসগুলো দেখলেই কিন্তু সেটা বুঝতে পেরে যাবে। ইংলিশ পেডাগজিকে দুভাবে ট্যাকেল করতে হবে। ফার্স্ট, চ্যাপ্টার পড়তে হবে। সেকেন্ড, কোয়েশ্চেন অ্যান্সার সলভ করতে হবে। কারণ ইংলিশ পেডাগজিতে শুধু চ্যাপ্টার পড়লেই সমস্ত দায়িত্ব শেষ হয়ে যায় না, তুমি কোয়েশ্চেনের অ্যান্সার সলভ করতে পারবে না। চ্যাপ্টার পড়তে হবে এবং যত পারো কোয়েশ্চেন সলভ করতে হবে, তবেই কিন্তু তোমার ইংলিশ পেডাগজি সম্পর্কে একটা কংক্রিট আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে, যেটা তোমরা যেখানেই পড়ো না কেন, সেলফ স্টাডি করো না কেন, তোমরা কিন্তু এই জিনিসটা ভালো করে মাথায় রাখবে। চ্যাপ্টার পড়তে হবে, কোয়েশ্চেন সলভ করতে হবে, ব্যাস, দ্যাটস সলভ। এইটা করতে পারলেই তোমাদের ইংলিশ পেডাগজি ক্লিয়ার। এবং ইংলিশ পেডাগজির যখন কোয়েশ্চেন সলভ করবে তখনও কিন্তু অনেক নতুন নতুন টপিক তোমরা জানতে পারবে, কারণ চ্যাপ্টারের মধ্যেই কিন্তু সমস্ত টপিক থাকে না। কোয়েশ্চেনের মধ্যেও দেখবে অনেক ছোট ছোট টপিক তোমাদের সামনে চলে আসছে, সেগুলো খাতায় নোট ডাউন করতে হবে। তাহলে ডিটেলস বলে দিলাম। এবং আমি ইউটিউবে তোমাদের ইংলিশ পেডাগজি ক্লাস প্রোভাইড করব, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশান বেলটাকে অন করে দেবে। আমি যখনই তোমাদের কোনো ক্লাস দেব যেন তোমরা ক্লাসটা প্রথমে দেখতে পারো। আমি চেষ্টা করব সপ্তাহে 3টে ক্লাস দেওয়ার, এবং যখনই ক্লাস দেব আমি সেই ক্লাসটা সন্ধে 8টার সময় ইউটিউবে আপলোড করে দেব। তাহলে তোমরা চ্যানেলটাকে মাঝে মাঝে ফলো করবে আমি কখন ক্লাস দিলাম, কিন্তু সবথেকে যেটা তোমাদের সুবিধা হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, অল নোটিফিকেশান অন করে দেবে যখনই আমি পেডাগজির কোনো ক্লাস দেবো, যাতে তোমরা সেটা দেখতে পাও। তাহলে যে দুটো চ্যাপ্টার আমরা করে নিয়েছিলাম, সেই চ্যাপ্টারের যে লিঙ্ক সেটা আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। তোমরা যারা দেখোনি কিন্তু অবশ্যই ওই ক্লাসগুলো কিন্তু আমি আর বাড়তি করে করাচ্ছি না, কারণ যে ক্লাস করানো আছে সেটা আমি আর বাড়তি করে করাতে চাইছি না। ওই ক্লাসগুলো কিন্তু আমি ইন ডিটেলে করিয়েছিলাম, তোমরা দেখলেই ইংলিশ পেডাগজি তোমাদের সামনে একদম ক্লিয়ার হয়ে যাবে। এবং আজকে আমি যে ল্যাঙ্গুয়েজ স্কিল যেটা পড়াবো, চ্যাপ্টার 3, এটা হচ্ছে ইংলিশ পেডাগজির বলা যেতে পারে একটা অনেক বড় চ্যাপ্টার। এই চ্যাপ্টারটাকে কিন্তু আমাদের ছোট্ট ছোট্ট ভাগে ভেঙে দিয়ে পড়তে হবে। আজকে আমরা 3টে জিনিস পড়ব। সেই 3টে জিনিস কি? ল্যাঙ্গুয়েজ স্কিল। ল্যাঙ্গুয়েজ স্কিল মানে দেখেই আমরা বুঝতে পারছি কি, আমাদের যে ল্যাঙ্গুয়েজ বা ভাষা, যেখানে আমরা ইংলিশ নিয়ে কথা বলবো, তার দক্ষতা। স্কিল মানে কি? দক্ষতা। যেটা যেটা বলবো, যদি তোমাদের কিছু পয়েন্টস করার থাকে তোমরা খাতা পেন নিয়ে বসতে পারো, সেগুলো তোমরা পয়েন্ট করে নেবে, ঠিক আছে? তাহলে এই যে ল্যাঙ্গুয়েজ স্কিল আমরা পড়বো, প্রাইমারি টেটে তোমাদের একটা প্রশ্ন এসেছিল, তোমরা দেখবে LSRW, তোমাদের দেখবে একটা প্রশ্ন এসেছিল যে ল্যাঙ্গুয়েজ স্কিলটাকে সঠিক অর্ডারে সাজালে কি হয়। সেখানে তোমাদের অনেক রকম, প্রথমে ডাব্লিউ থাকতে পারে, তারপরে আর থাকতে পারে, তারপরে এস থাকতে পারে, এল থাকতে পারে, বা এই যে 4টেকে ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া থাকতে পারে। কিন্তু তোমাদের কি কখনো মনে হয়েছে যে এই যে স্কিলের যে এই যে অর্ডার, এই যে সিরিয়াল যে অর্ডার, এটা কেন LSRW হলো? এটা কেন উল্টো দিক দিয়ে শুরু হলো না? এখানেই কিন্তু ইংলিশ পেডাগজির মেন খেলা।
আবারও বলছি, ইংলিশ পেডাগজি যদি তুমি বুঝতে না পারো, যদি কনসেপ্ট তোমার মাথায় ক্লিয়ার না হয়, তুমি কোনোদিনই ইংলিশ পেডাগজিতে ভালো স্কোর করতে পারবে না। এবং আমার দায়িত্ব সেই প্রত্যেকটা কনসেপ্টকে তোমাদের সামনে একদম ক্লিয়ার করে দেওয়া, যেটা আমি তোমাদের আবারও জোর দিয়ে বলতে পারি ওয়েস্ট বেঙ্গলে এই রকম ক্লাস তোমরা কোথাও পাবে না, এতটুকু আমি জোর দিয়ে বলতে পারি। তাহলে চলো এবারে কনসেপ্ট একদম ক্লিয়ার করা যাক। তাহলে এল মানে কি? এল মানে হচ্ছে লিসেনিং। এস মানে কি? এস মানে হচ্ছে স্পিকিং। আর মানে কি? আর মানে হচ্ছে রিডিং। আর ডাব্লু মানে কি? ডাব্লু মানে হচ্ছে রাইটিং। তাহলে এইটা কেন হলো? তোমাদের মনে কি প্রশ্ন জাগছে? ইংলিশ পেডাগজি মানে কিন্তু মাথায় প্রশ্ন আনতে হবে, নাহলে কিন্তু ইংলিশ পেডাগজি কিছু করা যাবে না। তাহলে কেন লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং হলো? এটা কেন রাইটিং, রিডিং, স্পিকিং, লিসেনিং হলো না? কেন হলো না? কারণ দেখো, ফার্স্ট লিসেনিং। ল্যাঙ্গুয়েজ মানে কি? ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, স্কিল মানে কি? দক্ষতা। তাহলে এই চারটে দক্ষতা যদি আমরা অর্জন করতে পারি, তাহলে আমরা জানবো আমরা ইংরেজিতে মোটামুটি একটা কিছু শিখতে পেরেছি, আর না হলে আমরা কিছু শিখতে পারিনি। তাহলে লিসেনিং মানে কি? এখানে আমরা ডাইরেক্ট ল্যাঙ্গুয়েজে চলে যাব, ভাষায় চলে যাব, যাতে তোমরা আরও সহজে জিনিসটাকে মাথায় নিয়ে নিতে পারো। কারণ আমাদের এখানে পরীক্ষায় মাথায় রাখতে হবে, পরীক্ষায় গিয়ে নাম্বারটা পেতে হবে। ঠিক আছে? তাহলে লিসেনিং, ধরো একটা বাচ্চা জন্মগ্রহণ করার পর, ধরো একটা বাচ্চা জন্মগ্রহণ করলো, সে জন্মগ্রহণ করার পরেই কি সে লিখতে পারে, পড়তে পারে, বলতে পারে? না। একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করলো, তার কিন্তু এই পাওয়ারটা প্রথম থেকেই ডেভেলপ হতে থাকে, লিসেনিং। আমরা যখনই কিছু বলি, সে কিন্তু কানে শুনতে পায়। কানে শুনতে পেরে পেরে যখন 1 বছর যায়, 1.5 বছর যায়, সে কিন্তু আস্তে আস্তে কী করে, সেই কথা যেগুলো সে শুনছে, আমরা যেহেতু আমরা বাঙালি, আমরা বাংলায় কথা বলি, তার মাথায় কি বাংলা ওয়ার্ডগুলো যাচ্ছে। যারা আমেরিকায় থাকে, তারা সবসময় ইংলিশে কথা বলছে, তাদের বাচ্চাদের মাথায় ইংলিশ ওয়ার্ডগুলো যাচ্ছে। এই যে বিভিন্ন ওয়ার্ড আমরা তার সামনে বলছি, সে কিন্তু সেগুলো সবসময় শুনছে, এবং শুনে শুনে সে কী করছে, তার মাথায় কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার তৈরি হচ্ছে যে কেন এই কথাগুলো বলা হচ্ছে। এবং ধীরে ধীরে তার মস্তিষ্কে যখন এই ওয়ার্ডগুলো বারবার যাচ্ছে, সে কী করতে পারছে, সে পরিবেশ অ্যানালিসিস করতে পারছে, সে সিচুয়েশান অ্যানালিসিস করতে পারছে, যে কোন সিচুয়েশানে কথাগুলো বলা হচ্ছে। কখন মা আমাকে বলছে খেয়ে নাও, তুমি কেঁদো না, তুমি কেন এরকম করছো, বা মা, বাবা, দাদা, কাকে কি বলে ডাকতে হচ্ছে, যখন তাকে বলে দেওয়া হচ্ছে, সে কিন্তু প্রথমে কথা বলতে পারছে না, সে কিন্তু সেইগুলো শুনছে। তাহলে প্রথমেই আমাদের যে ল্যাঙ্গুয়েজ স্কিলে যে লিসেনিংটাকে রাখা হয়েছে, কেন নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে, কারণ প্রথমে আমাদের যে স্কিলটা ডেভেলপ হয় সেটা লিসেনিং। এবার তো বলবে স্যার এটা খুব সহজ, এবার আমরা সব বুঝতে পেরে গেছি। তাহলে এই সহজ করে দেওয়ার দায়িত্বটাই আমার। ইংলিশ পেডাগজি একদম সহজ করে দেবো, গ্যারান্টি দিয়ে বলে দিলাম। ক্লিয়ার? তোমরা শুধু ফলো করতে থাকো। তাহলে লিসেনিং যখন সে কথাগুলো বা বিভিন্ন ওয়ার্ড বিভিন্ন সিচুয়েশানে শুনতে লাগলো, তার মাথায় কিন্তু ওগুলো প্রসেস হতে শুরু করে দিল যে এটা একটা ল্যাঙ্গুয়েজ, এটা একটা ভাষা, এইভাবে মানুষ কথার আদান প্রদান করে। এবং মানুষ সবথেকে উন্নত জীব কেন? কারণ জন্তু জানোয়ার বা অন্য কেউ তারা কিন্তু ল্যাঙ্গুয়েজ আবিষ্কার করতে পারেনি। তারা বিভিন্ন সাউন্ড ল্যাঙ্গুয়েজ কথা বলতে পারে, কিন্তু তাদের এত বোধশক্তি নেই যে তারা আমি ভাত খাবো, এটা জল দাও, এটা বলে দিতে পারবে। কিন্তু মানুষ এটা করতে পেরেছে, তাই মানুষ এত উন্নতশীল জীব। তাহলে তারপরের যে স্কিল, সেটা কেন স্পিকিং হলো? আর বলতে লাগবে? তোমরা নিজেরাই বুঝতে পেরে গেছো। তাহলে যখন তুমি কথাগুলো শুনছো, তোমার মাথায় প্রসেস হচ্ছে, যখন একটা বাচ্চা বড় হচ্ছে, তারপরে সে কী করছে, সে বলতে শুরু করছে। সে দেখবে ছোট্ট প্রথমে একটা ওয়ার্ড বলতে শুরু করে, তারপরে দুটো, তারপরে একদম একটা সেন্টেন্স বলতে শুরু করে। কেন বলতে শুরু করে? কারণ অলরেডি ল্যাঙ্গুয়েজটা শুনে শুনে সেটা তার মাথায় প্রসেস হয়ে গেছে, সে বুঝতে পেরে গেছে যে এটা কেন হয়। এই যে তোমরা ইংলিশ পেডাগজি আমার কাছে শুনছো, তোমরা বুঝতে পারছো জিনিসটা। তোমরা তো এখন কেউ কিছু বলছো না, আমি বলছি, তোমরা শুনছো। তাই এটা তোমাদের কাছে একদম একটা নতুন জিনিস, ল্যাঙ্গুয়েজ স্কিল। এইরকমভাবে তোমরা কোনো দিন পড়োনি, তোমাদের কাছে একটা নতুনভাবে ধারণা তৈরি হচ্ছে। তোমাদের যখন স্টুডেন্ট হবে তাদেরকেও পড়াতে পারবে। তাহলে স্পিকিং কেন হলো? কারণ এই যে বিভিন্ন ওয়ার্ড সে নিজের মাথায় প্রসেস করলো, তার মানে সে জানতে পারলো কি কথা বলার জন্য সে তৈরি।
সে এইবারে বিভিন্ন সিচুয়েশানে একটা একটা ওয়ার্ড, দুটো ওয়ার্ড, বড় বড় সেন্টেন্স সে বলতে পারলো। তাহলে তার এই জন্যে দ্বিতীয় যেটা সেটা গেল কি লিসেনিংয়ের পরে গেল স্পিকিং। এবার তোমরা বলবে কেন রিডিং? অবশ্যই তোমরা আর বলবে না। কেন বলবে না? কারণ তোমরা অলরেডি বুঝে গেছো কেন রিডিং। কারণ তুমি কথা বলতে শিখে গেছো, তুমি শুনে কথা বলতে শিখে গেছো একটা বাচ্চা। এবার তার কঠিন জিনিসটা কি আসতে চলেছে? তাকে স্কুলে যেতে হবে। তার যে কঠিন জিনিস, তাকে স্কুলে গিয়ে কি করতে হবে? বিভিন্ন জিনিসপত্র এইবারে পড়াশোনা করতে হবে। কিন্তু স্কুলে যাওয়ার আগেই বাড়িতে কিন্তু বাচ্চাদের কি হয়, তার বাবা মারা বা আরও যারা থাকে তারা কিন্তু পড়াতে শুরু করে দেয় যে এ ফর অ্যাপেল, বি ফর বল বা অয় অজগর আসছে তেড়ে, এইসব জিনিসগুলো কিন্তু তাকে স্কুলে যাওয়ার আগেই তার বাড়িতে মা বাবা বা তার যদি কোনো দাদা বোন দিদিরা থাকে তারা কিন্তু অলরেডি তাকে শিখিয়ে দেয়। তাহলে সে শুনতে জন্ম থেকেই পাচ্ছে, তারপরে 1-1.5 বছর বয়সে সে কথা বলতে শিখে যাচ্ছে, এবং তারপরেই তার সব থেকে যন্ত্রণার পার্ট যেটা সেটা চলে আসছে, সেটা কি রিডিং। তাকে পড়াশোনা করতে হচ্ছে। আর আমরা যদি সহজে বলি, সে পড়াশোনাটা করতে শিখছে, মানে কি একটা বই দেখে সে পড়তে শিখছে। ক্লিয়ার? তাহলে এরপরে যেটা পার্টটা আমাদের আসবে সেটা কি, যে পার্টটা আসবে সেটা হচ্ছে রাইটিং। কারণ আমরা বলতে শিখে গেছি, আমরা পড়তে শিখে গেছি, এবারে আমাদের কি করতে হবে? ছোট্ট ছোট্ট করে লেখা প্র্যাকটিস করতে হবে। ওই জন্য দেখবে বাচ্চাদের প্রথমে ক খ এইসব লেখা শেখায়। ওই সব লেখা শেখানোর পর তারপরে একটু ছোট্ট ছোট্ট সেন্টেন্স শেখানো হয়, তারপরে টেন্স শেখানো হয়, বা যেটা বাংলাতে যেটাকে আমরা ক্রিয়ার কাল বলে থাকি, ইংরেজিতে ওই একই ধরনের। আমাদের মোটামুটি কথা ল্যাঙ্গুয়েজ স্কিলটা কেন এই অর্ডারে তৈরি সেটা আমাদের মাথায় ক্লিয়ার করা দরকার ছিল। তাহলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে এই জিনিসগুলো তোমরা কেমন বুঝতে পারছো। ঠিক আছে? কত সহজে আমি তোমাদের বোঝাতে পারলাম। ঠিক আছে? তাহলে সে পড়তে শিখে গেছে, এইবারে সে কী করছে? লিখছে। কেন লিখছে? এই লেখাটা কেন দরকার? কারণ এখানে তার পরীক্ষার মূল্যায়ন হচ্ছে। তাকে তো ক্লাস 1 থেকে 2, 2 থেকে 3 শুধু তো পড়লে হবে না, সে কি পড়ে লিখতে পারলো, মানে পড়ে কতটা ব্রেনে ধরে রেখে তার আন্ডারস্ট্যান্ডিং পাওয়ারটাকে এই রাইটিংয়ে পরীক্ষায় লিখে আসতে পারলো, তার ভিত্তিতে আমরা তাকে নতুন ক্লাসে বা উঁচু ক্লাসে প্রমোট করি। কেন প্রমোট করলাম? কারণ সে হয়তো ভালো লিখেছে, ভালো নাম্বার পেয়েছে, তার মানে কি তার ল্যাঙ্গুয়েজ স্কিলটা আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে। তার মানে কি একটা ক্লাস 1-এর বাচ্চা তুমি যদি তাকে সব স্কিল একদিনে ডেভেলপ করে দাও হবে না, তাকে ছোট ছোট করে পাঠে পাঠে করতে হবে। এবং যখন সে ক্লাস 11, 12, গ্র্যাজুয়েশন এইসব জায়গায় চলে যাবে, সে খুব ভালোভাবে স্কিলটাকে ডেভেলপ করে নেবে। যেমন তোমরা এখন প্রাইমারি টেট পরীক্ষা দেবে, তোমাদের স্কিলটাকে ভালো থাকা দরকার। যদিও ওখানে তোমাকে রাইটিং লিখতে হবে না, তোমাকে এমসিকিউতে গোল করতে হবে, কিন্তু তোমার রাইটিং স্কিল আছে বলেই তুমি পরীক্ষায় পাস করে এসছো। আগের পরীক্ষাগুলোতে যেগুলো তুমি গ্র্যাজুয়েশন বা ডিএলএড হোক বা তোমার ক্লাস 11, 12 তুমি এগুলো পাস করে এসছো। তাহলে যদি তোমাদের কোনো দিন প্রশ্ন আসে যে এই সিরিয়ালটা তুমি বলো, এবং যদি আগের বছরের মতো এইটাকে ঘুরিয়ে দেয়, অনেক সময় যে কোনো দুটো দিয়ে দিতে পারে, যে কোনো দুটো। ধরো প্রথমে তোমাকে দিয়ে দিল রাইটিং, তারপরে দিয়ে দিল রিডিং। তার মানে কি তুমি দেখে বুঝতে পেরে যাবে যেখানে স্ট্রাকচারে গন্ডগোল আছে, কারণ প্রথমে রাইটিং হবে, প্রথমে রিডিং হবে, তারপরে রাইটিং হবে। ক্লিয়ার? তাহলে এইটা ছিল হচ্ছে কেন LSRWর অর্ডারটা এইরকম, তার একটা ইন ডিটেল আলোচনা। তাহলে আশা করছি তোমরা সবাই বুঝতে পেরে গেছো। এরপরে যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা কি, একটা হচ্ছে কি রিসেপটিভ স্কিল, আর একটা হচ্ছে প্রোডাক্টিভ স্কিল। এই দুটোকে আমাদের জানতে হবে, হোয়াট ইজ রিসেপটিভ অ্যান্ড হোয়াট ইজ প্রোডাক্টিভ। স্কিলের ক্ষেত্রে পরীক্ষায় সবসময় আসে। আগে রিসেপটিভ আর প্রোডাক্টিভের মধ্যে ডিফারেন্স কি সেটা আমাদের জানতে হবে। রিসেপটিভ মানে কি, যেটাকে আমরা গ্রহণ করব, আর প্রোডাক্টিভ মানে কি, যেটাকে আমি প্রডিউস করব। কীরকম সহজে বলা যেতে পারে, ধরো ডাইরেক্ট আমরা এক্সাম্পলে আসি। দেখো রিসেপটিভের মধ্যে পড়ছে এল মানে লিসেনিং, অ্যান্ড আর রিডিং, ভালো করে খাতায় নোট ডাউন করবে। আর প্রোডাক্টিভের মধ্যে কে পড়ছে? স্পিকিং অ্যান্ড ডাব্লু রাইটিং। তোমাদের মনে হতে পারে যে
লিসেনিং আর রিডিং কেন রিসেপটিভ স্কিল আর প্রোডাক্টিভ স্কিল কেন স্পিকিং আর রাইটিং? ধরো এই যে আমি তোমাদের একটা লেকচার দিচ্ছি, আমি কি স্কিল জেনারেট করছি? আমি এখানে কি করছি? তোমাদের সামনে স্পিকিং করছি। আমি একটা প্রোডাক্টিভ স্কিল, আমি যে কথা বলছি এটা হচ্ছে আমার প্রোডাক্টিভ স্কিল, আমি তোমাদের সামনে সেটাকে ভালো করে বোঝাচ্ছি। তাহলে তোমরা কি স্কিল এখানে ডেভেলপ করছো? তোমরা কিন্তু কি স্কিল ডেভেলপ করছো? তোমরা কি কথা বলছো? তোমরা এখানে লিসেনিং স্কিল ডেভেলপ করছো। তার মানে কি? রিসেপটিভ। আমি যে প্রোডাক্টটা দিচ্ছি তোমরা সেটাকে গ্রহণ করছো, আমি যে লেকচারটা দিচ্ছি সেটা তোমরা গ্রহণ করছো। তো তার মানে কি? আমি প্রোডাক্টটা দিলাম, তোমরা সেই প্রোডাক্টটাকে গ্রহণ করলে, নিজেদের মধ্যে পড়াটাকে বুঝে নিলে। তাহলে বুঝতে পেরে গেছো রিসেপটিভ আর প্রোডাক্টিভের মধ্যে ডিফারেন্স কি আশা করছি। এরপরে রিডিং। রিডিং মানে কি? ধরো এখানে আমি এরকম একটা দিয়ে দিয়েছি, আমি আর কোনো লেকচার দিচ্ছি না, এখানে আমি কোনো লেকচার দিচ্ছি না, ঠিক আছে? আমি কোনো লেকচার দিচ্ছি না, তোমরা এই বোর্ড দেখে দেখে পড়ছো, তোমরা এই বোর্ড দেখে দেখে পড়ছো। তাহলে তোমরা কি স্কিল ডেভেলপ করছো? তোমরা এই বোর্ড দেখে দেখে পড়ছো মানে তোমাদের রিডিং স্কিল ভালো, তোমরা খুব ভালো জিনিসটাকে পড়তে পারছো। তার মানে সেটা কি হয়ে গেল? রিসেপটিভ স্কিল। কারণ সেটা তোমরা ধরো এখানে 1000 জন স্টুডেন্ট আমার এই ভিডিওটা দেখছো, কেউ কাউকে দেখতে পাচ্ছ না, সবাই নিজেদের মতো করে আলাদা আলাদা করে কীভাবে পড়ছো? মনে মনে পড়ছো এবং সেটা নিজেদের মধ্যে রিসিভ করছো। ক্লিয়ার? রাইটিং কি? রাইটিং কেন প্রোডাক্টিভ স্কিল? তাহলে এখানে রাইটিং বা প্রোডাক্টিভ স্কিল প্রডিউস কে করছে? আমি প্রডিউস করছি, কারণ তোমাদের এই বোর্ড ওয়ার্কের মাধ্যমে আমি তোমাদের এই পড়াটা পড়াচ্ছি। তার মানে বোথ স্পিকিং আর রাইটিং যে স্কিলটা এখানে আমি তোমাদের পড়াচ্ছি, লেখাচ্ছি, সেটাকে তোমাদের আমি বোঝাচ্ছি। তাহলে প্রোডাক্টিভ বা প্রোডাক্ট এখানে কিন্তু আমি তোমাদের প্রডিউস করে দিচ্ছি, তোমরা সেগুলোকে কি করছো? লিসেনিং করছো, রিডিং করছো, সেটাকে রিসিভ করে নিচ্ছ। ক্লিয়ার আশা করছি। তাহলে প্রোডাক্টিভ আর রিসেপটিভের যখনই তোমাদের প্রশ্ন আসবে, যে তোমাদের পরীক্ষায় প্রশ্ন দিয়ে দেবে যে লিসেনিংটা বলে দেবে যে লিসেনিং ইজ হোয়াট স্কিল বা লিসেনিং ইজ ড্যাশ স্কিল, সেখানে 4-5টা তোমাদের অপশান দিয়ে দেবে, তোমাকে এই দুটোর মধ্যে যে কোনো একটা চয়েস করতে হবে। তাহলে লিসেনিং কোন স্কিল তোমাদের নিশ্চয়ই আর বলতে হবে না, রিসেপটিভ স্কিল। তাহলে আবারও একবার সহজ করে দিই, রিসেপটিভ মানে কি? যেটা তুমি গ্রহণ করছো। প্রোডাক্টিভ মানে কি? যেটা উৎপন্ন করছো। ক্লিয়ার আশা করছি। এরপর ছোট্ট করে একবারই যে লিসেনিং, স্পিকিং, রিডিং আর রাইটিং স্কিলটাকে হালকা করে জেনে নেওয়া দরকার, কারণ এখানে যে খুব গভীরে যেতে হবে তাই না। লিসেনিং স্কিল কেন আমাদের দরকার? কারণ আমাদের প্রত্যেকটা জিনিসকে ধৈর্য সহকারে শোনার দক্ষতা থাকতে হবে। এই নয় যে কেউ একজন বা ক্লাসে স্যার পড়াচ্ছেন, আমি কোনো মনোযোগ দিয়ে শুনছি না। তার মানে কি? এখানে ফল্ট কার? টিচারের ফল্ট। তোমাকে কি করতে হবে? তুমি টিচার হবে, প্রাইমারি টিচার, সে যাতে মনোযোগ দিয়ে পড়াটাকে শোনে, তার লিসেনিং স্কিল ডেভেলপ করতে হবে। আর লিসেনিং স্কিল তো তার এমনি এমনি ডেভেলপ হবে না। কীভাবে ডেভেলপ হবে? তুমি যদি তাকে পড়াটা আকর্ষণীয় করে তুলতে পারো, তবে সে তোমার পড়া মন দিয়ে শুনবে, আর নাহলে শুনবে না। তাহলে লিসেনিং পাওয়ার স্কিল ডেভেলপ করতেই হবে। আর লিসেনিং মানে কি? কারোর জিনিসটাকে বা কেউ যেটা বলছে সেটাকে আমাকে ভালো করে শুনতে হবে, শুনে বুঝতে হবে। কেন শুনতে হবে, বুঝতে হবে? তার জন্য আছে স্পিকিং। স্পিকিং কি? কমিউনিকেশন। আমি যা শুনলাম, বুঝলাম, সেটা যেন আমি ভালো করে কমিউনিকেট করতে পারি। অর্থাৎ কি? আমরা অনেক সময় বলি না যে আমি ইংরেজিতে কথা বলতে চাই, স্যার আমি কেন কথা বলতে পারছি না? তাহলে তোমার প্রথমে কি স্কিল বাড়াতে হবে? তোমাকে এই যে ধরো আমি তোমাকে একটা লেকচার দিচ্ছি, তুমি ধরো এই লেকচারটা শুনতে শুনতে কাউকে হোয়াটসঅ্যাপ করছো, কেউ ফেসবুকে চ্যাট করছে, সেটা একবার দেখে নিচ্ছ। তাহলে কি সেই আমি যেটা বলছি তুমি ভালো করে কি শুনতে পারলে? এবার আমি যদি তোমাকে একটা প্রশ্ন করি, ধরো এটা ক্লাস একটা, এটা আমি কোনো অনলাইন মাধ্যমে নেই, ডাইরেক্ট আমরা একটা ঘরের মধ্যে ক্লাসে আছি, তখন যদি আমি তোমাকে হঠাৎ একটা প্রশ্ন করে ফেলি, তুমি কি স্পিকিং পাওয়ারের মাধ্যমে সেটাকে উত্তর দিতে পারবে? কারণ তুমি আম করবে, তুমি তো কিছু বুঝতেই পারোনি। শুধু ওটা নয়, স্পিকিং কেন দরকার? স্পিকিং স্কিল, কারণ কেউ যখন তোমাকে কিছু বলছে সেটা ভালো করে শুনে তোমার যেন বলার দক্ষতা থাকে, তবেই তোমার স্পিকিং স্কিল ভালো, সেটাকে বলে গণ্য হবে। এরপরে রিডিং মানে কি? রিডিং স্কিল খুব সহজ। তোমরা তোমাদের প্রাইমারিতে একটা টপিক দেখেছো, প্যাসেজ থেকে অনেক প্রশ্ন আসে। রিডিংটা হচ্ছে ওই প্যাসেজটাকে ভালো করার স্কিল। তুমি একটা জিনিসকে পড়ে কতটা ভালো বুঝতে পারছো
সেখান থেকেই নির্ধারিত হবে তোমার রিডিং স্কিল বা তোমার যে রিডিং পাওয়ারের যে কম্প্রিহেনশন, অর্থাৎ কি তোমার আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার, তুমি কতটা পড়ে বুঝতে পারছো, সেটাকে বলে দেবে তোমার রিডিং স্কিল কতটা ভালো। ওই জন্যে যখনই তুমি প্যাসেজ প্র্যাকটিস করবে, আবারও বলছি, ভালো করে পড়াটাকে বুঝবে, তারপরে প্যাসেজটাকে উত্তর করবে, সে প্রথমে যতই সময় লাগুক না কেন। কারণ প্যাসেজ যদি পড়ে তুমি বুঝতে না পারো, তুমি উত্তর করতে পারবে না, এটাই ধ্রুব সত্য। এবং লাস্ট যেটা হচ্ছে রাইটিং স্কিলটা একটু আমরা জেনে নেব যে হোয়াট ইজ রাইটিং স্কিল। তোমাকে ধরো একটা গরুর রচনা লিখতে দেওয়া হয়েছে ইংরেজিতে, বা প্যারাগ্রাফ লিখতে দেওয়া হয়েছে, বা যা হোক একটা লিখতে দেওয়া হয়েছে ইংরেজিতে। তুমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট একদম ঘেঁটে ঘ করে ফেলেছো, তার মানে কি ইউর রাইটিং স্কিল ইজ জিরো, তোমার গ্রামাটিক্যাল নলেজ ইজ জিরো। তাহলে তোমাকে কি করতে হবে? ইউ হ্যাভ টু ডেভেলপ ইউর গ্রামাটিক্যাল স্কিলস, ইউ হ্যাভ টু ডেভেলপ দ্য আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার অফ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তোমাকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার সেটাকে ভালো করতে হবে। তোমাকে ভোকাবুলারি ডেভেলপ করতে হবে যাতে তুমি যে কোনো পরিস্থিতিতে লিখতে পারো ভালো করে। তাহলে রাইটিং স্কিল আর কিছুই না, যাতে তুমি তোমার লেখার পাওয়ারটা ভালো হয়, তুমি নির্ভুল সেন্টেন্স লিখতে পারো। এবং সবগুলোই যেটা আমি তোমাদের বাংলাতে বলছি যাতে তোমরা জিনিসটাকে বুঝতে পারো। এখানে যেহেতু আমরা ইংলিশ পেডাগজি, আমরা ইংলিশের পরিপ্রেক্ষিতে জিনিসটাকে বুঝে নেব। ক্লিয়ার? এরপরে এই যে স্পিকিং বা রাইটিং থেকে আমরা ডাইরেক্ট যেটাই যাব সেটা হচ্ছে কি রিডিং। রিডিংয়ের দুটো পার্ট আমাদের জেনে রাখতে হবে, যেটা আমাদের পরীক্ষার ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট। রিডিং একটা হচ্ছে কি ইন্টেন্সিভ রিডিং, আর একটা কি, আর একটা হচ্ছে এক্সটেন্সিভ রিডিং। ভালো করে এই জিনিসটা জেনে রাখো এবং খাতায় নোট ডাউন করবে, যেটা আমি বলে দেবো। খাতায় নোট ডাউন করে নাও। ইন্টেন্সিভ রিডিং আর এক্সটেন্সিভ রিডিং, এই দুটোর মধ্যে ডিফারেন্স আছে, সেটা আমি এবারে বলবো। এটাকে খাতায় নোট ডাউন করো, ঠিক আছে? তাহলে হোয়াট ইজ ইন্টেন্সিভ রিডিং? ইন্টেন্সিভ রিডিং আমাদের কি সেটা জানতে হবে। ইন্টেন্সিভ রিডিং হলো যেটা আমরা ইন ডিটেলে পড়ি, আমাদের আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার খুব স্ট্রং করার জন্য পড়ি, যেটা আমরা সারা বছর ধরে পড়ি, সেটা হচ্ছে ইন্টেন্সিভ রিডিং। কি মাথা গুলিয়ে যাচ্ছে? আরও সহজ করে দিই। ধরো যখন তুমি মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিলে বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিলে, তুমি কি পরীক্ষার 1 মাস আগে পড়াশোনা শুরু করেছিলে, না তুমি যখনই ক্লাস 9-এ উঠে গেছিলে বা 10-এ উঠে গেছিলে তখন থেকে তোমার যে 8টা সাবজেক্ট আছে সেটা পড়া শুরু করেছিলে? তোমার উত্তর কি হবে? যখন তুমি ক্লাসে উঠেছিলে তখন থেকে। তাহলে কি তুমি ওই সারা বছর ধরে কেন প্রত্যেকটা যে 8টা সাবজেক্ট আছে ভালো করে ইন ডিটেলে পড়তে, যাতে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাও তো? তাহলে এই যে সারা বছর ধরে তুমি প্রত্যেকটা জিনিসকে খুঁটিয়ে 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 ভালো করে পড়লে 8টা সাবজেক্ট, এর জন্য তোমার কত টাইম লাগলো? 1 বছর টাইম লাগলো। তাহলে ওটা তুমি কিভাবে পড়লে? ইন ডিটেলে পড়লে, তোমার আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার ভালো হলো, তুমি পরীক্ষায় গিয়ে ভালো নাম্বার পেলে। এবার এক্সটেন্সিভ রিডিং হচ্ছে তার উল্টোটা। কিভাবে? ধরো পরীক্ষার 1 সপ্তাহ বাকি, তুমি সারা বছর কিচ্ছু পড়োনি, কি হবে? পরীক্ষায় ডাহা ফেল। কিন্তু তুমি সারা বছর পড়েছো ভালো করে, ইন ডিটেলে সব জিনিসগুলো পড়েছো, পরীক্ষার সময় একবার শুধু সমস্ত জিনিসটাকে চোখ বুলিয়ে নিলে। কি হলো চোখ বুলিয়ে নেওয়ার পর? সমস্ত জিনিস তোমার মাথায় ক্লিয়ার হয়ে গেল, যে এই জিনিসগুলো আমি পড়েছিলাম, এইগুলো আমার কাছে সম্পূর্ণ ক্লিয়ার। তাহলে কি দাঁড়ালো? যে পরীক্ষার সময় যে ফাস্ট রিডিং তুমি করো, পয়েন্টটা লিখে রাখবে, ফাস্ট রিডিং, আর ইন্টেন্সিভ হচ্ছে স্লো রিডিং। ফাস্ট রিডিং কেন? কারণ তুমি অলরেডি ইন্টেন্সিভ রিডিং করে নিয়েছো, সারা বছর ধরে তুমি ভালো করে পড়াশোনাগুলো পড়ে নিয়েছো, পরীক্ষার সময় জাস্ট তুমি চোখ বুলিয়ে পড়ে নিলে, তোমার সব রিভিশন হয়ে গেল, মাথায় সব ক্লিয়ার। তাহলে এক্সটেন্সিভ রিডিং কি? পরীক্ষার সময় একদম শর্ট টাইমে ফাস্ট রিডিং বা রিভিশন যেটা তুমি করে নাও, সেটা হচ্ছে এক্সটেন্সিভ রিডিং। আরও একটা এর ডেফিনেশন রয়েছে, সেটা কি? ফর এনজয়মেন্ট, মানে আনন্দের জন্যে আমরা পড়ে থাকি। ধরো একটা নিউজ পেপার তুমি কি সারা বছর ধরে পড়বে না। ধরো একটা ম্যাগাজিন তুমি সারা বছর ধরে পড়বে? নিশ্চয়ই পড়বে না। তাহলে একটা ম্যাগাজিন সামনে রয়েছে, একটা পিএনপিসি রয়েছে, গসিপ রয়েছে, যেখানে দেখছো যে বলিউডের ওই নায়িকা ওই নায়কের সাথে প্রেম করছে, একটু দেখতে পেয়েছো, জাস্ট পড়ে নিলে তোমার একটা আনন্দ হলো।
ফেসবুকে কোনো আর্টিকেল তোমার সামনে ভেসে এসেছে, সেখানে কারোর পিএনপিসি, কারোর বউ পালিয়েছে, সেটা তুমি পড়ে নিলে, তাই তো? এটা তো করো, তো অন্য কিছু হলে তো পড়ো না, কিন্তু এইসব হট টপিক হলে তো পড়তে পারো। তাহলে ওই যে ফার্স্ট রিডিং যেটা তুমি আনন্দের জন্য পড়ে নাও, বা সকালে তোমার নিউজ পেপার দিয়ে গেছে তোমার বাড়িতে, তুমি একটু জাস্ট হেডলাইন্সগুলো জাস্ট হালকা করে দেখে নিলে। তুমি তো আর নিউজ পেপার সারা জীবন ধরে পড়বে না, একটা নিউজ পেপার প্রত্যেক দিন আলাদা আলাদা নিউজ পেপার হালকা করে একটু পড়ে মেন জিনিসগুলো পড়ে নিয়ে তোমার কাজ শেষ। তাহলে আনন্দের জন্যেও হালকা শর্ট টাইমে একটু আনন্দের জন্য যেগুলো তুমি পড়ে নাও সেগুলো হচ্ছে এক্সটেন্সিভ রিডিং। কিন্তু যখনই ব্যাপার আসে গভীরে পড়াশোনা, ইন ডিটেলে পড়াশোনা, অনেক সময় ধরে পড়াশোনা, স্লো রিডিং, তখনই আমাদের কি করতে হবে? ইন্টেন্সিভ রিডিং করতে হবে। এবং এখানে একটা জিনিস গুরুত্বপূর্ণ, আমি যদি ইন্টেন্সিভ রিডিং না করি তাহলে কিন্তু আমি এক্সটেন্সিভ রিডিং করতে পারবো না। কেন পারবো না? তোমাদের সামনে ছবি পরিষ্কার। পরীক্ষার সময় 7 দিন 8টা চ্যাপ্টার পুরো তোমাকে পড়ে পরীক্ষা দিতে হবে, পরীক্ষায় গোল্লা পাবে, রসগোল্লা। কিন্তু যদি তুমি ইন্টেন্সিভ রিডিং করে থাকো, সারা বছর যদি তুমি পড়ে থাকো, তাহলে যদি তুমি এক্সটেন্সিভ রিডিং করে নাও তাহলে পরীক্ষার সময় তুমি ভালো স্কোর করবে। তাই আমি এক্সটেন্সিভ রিডিং করে আমি কখনো ইন্টেন্সিভে যেতে পারবো না, কিন্তু আমি ইন্টেন্সিভ থেকে আমি এক্সটেন্সিভে যেতে পারি। এই হচ্ছে ডিফারেন্স, এবং তার বেসিক যে ডিফারেন্স সেটা সমস্তটাই বলে দিয়েছি। তাহলে ল্যাঙ্গুয়েজ স্কিলের চ্যাপ্টার 3 এটা ছিল আমাদের পার্ট 1 ক্লাস। কারণ এই চ্যাপ্টারটার অনেক কিছু বিষয় আছে, সেগুলো আমাদের জানতে হবে, তারপরে কিছু কোয়েশ্চেন অ্যান্সার সলভ করতে হবে। এবং তোমরা চাইলে এটাকে খাতায় নোট ডাউন করে নেবে, আমি যে পয়েন্টসগুলো বললাম সেগুলো নোট ডাউন করে নেবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, আমি তোমাদেরকে এইভাবেই সহজে ইংলিশ পেডাগজি সলিউশন বা ক্লাস দিতে থাকবো। কোয়েশ্চেন অ্যান্সার যেগুলো সিটেট বা চ্যাপ্টার রিলেটেড কোয়েশ্চেন সমস্তটাই করাতে থাকবো। তোমরা একটা কাজ করবে, অবশ্যই কমেন্ট করবে, এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। কারণ জানা দরকার যে আমি কতটা সহজে তোমাদেরকে ক্লাসটা উপস্থাপন করতে পারলাম, বোঝাতে পারলাম। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে। এবং যদি তোমাদের কোনো টপিকে যেটা আমি পড়ালাম বা যে প্রিভিয়াস ক্লাসগুলোর লিঙ্ক আমি দিলাম সেগুলো কোনো সমস্যা তোমাদের থাকে, সেগুলো অবশ্যই তোমরা কি করবে? আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো। তাহলে আশা করছি ক্লাসটা তোমাদের খুব ভালো লেগে থাকবে। এই রকম একদম কনসেপ্ট ক্লিয়ার ক্লাস আমি তোমাদের আবার প্রোভাইড করব। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে অন করে দাও, যাতে আমি ক্লাস দিলেই সঙ্গে সঙ্গে সেই ক্লাসের নোটিফিকেশানটা তোমার কাছে চলে যায়। ক্লিয়ার? তাহলে পরের পার্টে আমাদের খুব শীঘ্রই দেখা হবে। আজ এই পর্যন্তই।